সমস্ত বন যেন একসঙ্গে ডাক ছেড়ে উঠল। গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল। আর বললে বিশ্বাস করবি না পেলা, দুপদাপ শব্দে কোত্থেকে কমসে কম 150 হনুমান লাফিয়ে পড়ে রামগিরধর বাবু চিপকারি ঘেরাও করে ফেললে। দ্বিতীয় লঙ্কা কাণ্ডের পর এ যেন দ্বিতীয় রাবণ বধের ব্যবস্থা। ব্যাপার দেখে তো বাঁটুল সিংয়ের হয়ে গেছে। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ থাকছে একটি দারুণ এক্সাইটিং গল্প। টেনিদা সিরিজ থেকে থাকছে নিদারুণ প্রতিশোধ। রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়, তার জন্ম 1918 সালের 4 ফেব্রুয়ারি, অধুনা বাংলাদেশের অন্তর্গত অবিভক্ত দিনাজপুর জেলায়। তার প্রথম প্রকাশিত উপন্যাস উপনিবেশ পাঠক সমাজে বহুলভাবে সমাদৃত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য গল্পগুলি হল দুঃশাসন, ভোগবতী, বিতংশ, ও তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল বৈজ্ঞানিক, শিলালিপি, সম্রাট ও শ্রেষ্ঠী, পদসঞ্চার, লাল মাটি প্রভৃতি। আজকের গল্পের প্রধান চরিত্র হল টেনিদা ও পেলা। শুরু হচ্ছে আজকের গল্প নিদারুণ প্রতিশোধ। সঙ্গে থাকুন। চাটুজ্জেদের রোয়াকে বসে পটলডাঙার টেনিদা বেশ মন দিয়ে তেলেভাজা খাচ্ছিল। আমাকে দেখেই কপ কপ করে বাকি বেগুনি দুটো মুখে পুড়ে দিয়ে বললে, এই যে শ্রীমান প্যারারাম, কাল বিকেলে কোথায় গিয়েছিলে? খেলার মাঠে তোর যে টিকিটাও দেখতে পেলুম না। বলি, ব্যাপারখানা কি? আমি বললুম, আমি মেজদার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলাম। বটে বটে, তা কিরকম দেখলি? খাসা, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস যাকে বলে। হাতি, বাঘ, সিংহী, ফ্লাইং ট্র্যাপিস, মোটরসাইকেল, কত কি। কিন্তু জানো টেনিদা, সবচাইতে ভালো হলো শিম্পাঞ্জির খেলা। চা খেলো, চুরুট ধরালো। আরে ছো ছো। টেনিদা নাকটাকে কুঁচকে পাতিনেবুর মতো করে বললে, রেখে দে তো শিম্পাঞ্জি। আমার কুট্টি মামার বন্ধু রামগিরধর বাবু একবার একটা গোদা হনুমানের যে খেল দেখেছিলেন, তার কাছে কোথায় লাগে তোর সার্কাসের শিম্পাঞ্জি? নস্যি, সেফ নস্যি। তাই নাকি? আমি টেনিদার কাছে ঘন হয়ে বললুম, রামগিরধর বাবু কোথায় দেখলে সে খেলা? উড়িষ্যায়। আমি মাথা নেড়ে বললুম, বুঝেছি, পুরীতে গিয়ে জগন্নাথের মন্দিরে আমি কয়েকটা বড় হনুমান দেখেছিলুম। ভৃত্তার পুরী, ওগুলো আবার মনীষী থুড়ি হনুমান নাকি? গাদা গাদা জগন্নাথের পেশাদকে নাদা পেট হয়ে বসে আছে, গলায় একটা করে মাদুলি পরিয়ে দিলেই হয়। হনুমান দেখতে গেলে জঙ্গলে যেতে হয়, মানে কেওনঝড়ের জঙ্গলে। কেওনঝড় সে আবার কোথায়? তাই যদি জানবি তাহলে পটলডাঙায় বসে পটল দিয়ে শিং মাছের ঝোল খাবি কেন রে? নে, গপ্প শুনবি তো এখন মুখে স্ক্রু পেটে চুপটে করে বসে থাক। বকের মতো বক বক করিস নি। বক তো বক বক করে না, ক্যাঁ ক্যাঁ করে। চুপ রও। বক 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 করে না, তাহলে তো কোন দিন বলে বসবি কাক কাকা করে না, পাঠার মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে। হয়েছে হয়েছে, তুমি বলে যাও। বলবই তো, তোকে আমি তোয়াক্কা করি নাকি? এখন আমাকে ডিস্টার্ব করিস নি, মন দিয়ে রামগিরধর বাবুর গল্প শুনে যা, বিস্তর জ্ঞান লাভ করতে পারবি। হয়েছে কি, রামগিরধর বাবু কন্ট্রাক্টরের কাজ করতেন, মানে পুল টুল, রাস্তাঘাট এইসব বানাতে হতো তাকে। সেই কাজেই তাকে সেবার কেওনঝড়ের জঙ্গলে যেতে হয়েছিল। কুলি, তাঁবু, জিপগাড়ি এইসব নিয়ে এসে এক এলাহি কাণ্ড। বনের ভেতরেই একটুখানি ফাঁকা জায়গা দেখে রামগিরধর বাবু তাঁবু ফেলেছেন। মাইল 2 দূরে পাহাড়ি নদীর ওপর একটা পুল তৈরি হচ্ছে। সকালে বিকালে সেখানে জিপ নিয়ে রামগিরধর বাবু কাজ দেখতে যান। জঙ্গলে তার হনুমান, গাছে গাছে তাদের আস্তানা, কিন্তু লোকজনের উৎপাতে আর জিপের আওয়াজে তারা এদিক ওদিক পালিয়ে গেল। রামচন্দ্রজি তো আর নেই, কার ওপরে আর ভরসা রাখবে বল?
কুলিরাও বেশি মাঝে মাঝে ঢোল আর খঞ্জনি বাজিয়ে রামাহো বলে গান গাইতো, কিন্তু সেই বিকট চিৎকার শুনে কি আর অবলা জীব কাছে আসতে সাহস পায়? তবু একটা কাণ্ড ঘটল। সেদিন দুপুরবেলা তাঁবুর বাইরে বসে রামগিদ্ধর চাপাটি খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সামনে গাছের ডালে বসে একটা গোদা হনুমান ঝুলঝুল করে তাকাচ্ছে। মুখের চেহারাটা ভারী করুণ। কাঙালকে কিছু দিয়ে দিন দাতা, ভাবখানে এইরকম। রামগিদ্ধর বাবুর ভারী মায়া হলো, একটা চাপাটি ছুঁড়ে দিলেন। হনুমান সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একেবারে সামনে ঝুঁকিয়ে দিলে, যেন বললে সেলাম হুজুর। তারপরেই টুপ করে গাছের ডালে কোথায় হা হয়ে গেল। পরের দিন রামগিদ্ধ যেই খেতে বসেছেন ঠিক হনুমানটা এসে হাজির। আজও রামগিদ্ধ তাকে একটি চাপাটি দিলেন, সেও তেমনি করে তাকে সেলাম দিয়ে চাপাটি নিয়ে উদাও হলো। এমনি চলতে লাগলো মাসখানেক ধরে। রোজ খাওয়ার সময় হনুমানটা আসে, তার বরাদ্দ চাপাটিখানা নিয়ে চলে যায়, যাওয়ার সময় তেমনি মাথা ঝুঁকিয়ে সেলাম করে, আর কোনো রকম বিরক্ত করে না। কোনোদিন একখানার বদলে দুখানা চাপাটি চায় না, মানে সেই বর্ণ পরিচয়ে সুবোধ বালক গোপালের মতো আর কি। যাহা পায় তাহাই খায়। তা খাচ্ছিল, চলছিল বেশ। রামগিদ্ধর বাবুই একদিন গোলমালটা পাকিয়ে বসলেন। সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে মেজাজ অত্যন্ত খারাপ, বুঝলি তো। অন্যমনস্কভাবে খেয়েই চলেছেন। ওদিকে সেই গোপাল মার্কা সুবোধ হনুমান যে কখন থেকে ঠায় বসে আছে সেদিকে তার খেয়ালই নেই। ধীরে সুস্থে সব কটা চাপাটি চিবুলেন, বড় এক বাটি দুধ খেলেন, তারপর মোটা সোটা গোপ জোড়া মুছতে মুছতে উঠে গেলেন। হনুমানের কথা তার মনেও পড়ল না। পরদিন যেই চাপাটির থালা নিয়ে বসেছেন অমনি হুপ করে এক আওয়াজ। ব্যাপার কি হলো ভালো করে ঠাহর করবার আগেই রামগিদ্ধর দেখলেন থালার 8খানা চাপাটি বেমালুম ভ্যানিশ। তার নাকের সামনে মস্ত একটা ল্যাজ একবার চাবুকের মতো দুলে গেল, হুপ করে শব্দ, আর একবার গাছের ডাল ঝরঝর করে নড়ে উঠল। ব্যাস, কোথাও আর কিছু নেই। 2-1জন কুলি হইচই করে উঠল। ঠাকুর হ্যাঁ হ্যাঁ করতে লাগলো, আর রামগিদ্ধ সে হাঁ করে রইলেন। এইসব বেইমানি, রোজ রোজ হতচ্ছাড়া হনুমানকে চাপাটি খিলাচ্ছি, আর সে কিনা এসব এদমিজ। আর কোনো জানোয়ার হলে রামগিদ্ধ তাকে গুলি করে মারতেন, কিন্তু মহাবীরজির জাত ভাইকে তো আর সত্যি গুলি করা যায় না, সে তো মহাপাপ। রাগের চোটে রামগিদ্ধর মুখের এক গোছা গোঁফি টেনে ছিঁড়ে ফেললেন। বললেন, দাঁড়াও রামগিদ্ধ চৌধুরী খাস বলিয়া জেলার রাজপুত, আমিও তোমায় ঠান্ডা করে দিচ্ছি। পরদিন ঠাকুরকে ডেকে বললেন, এখানে সবচাইতে ঝাল যে মির্চাই মানে লঙ্কা পাওয়া যায় তারই বাটনা করো 6টা খানেক, আর তাই দিয়ে তৈরি করো 2খানা চাপাটি। তারপর আমি দেখে নিচ্ছি হনুমানজিকে। খেতে বসে কোনো দিকে না তাকিয়ে, মানে থালা শুদ্ধ লোপাট হওয়ার কোনো চান্স না দিয়ে রামগিদ্ধর সেই লঙ্কা বাটা ভর্তি চাপাটি 2খানা ছুঁড়ে দিলেন মাটিতে। আবার শব্দ হলো হুপ। হনুমান নেমে পড়ল, কুড়িয়ে নিলে চাপাটি, রোজকার মতো সেলাম করলে, তারপরে টুপ করে গাছের ডালে। রামগিদ্ধরের কুলিরা তার দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে রইল যাতে কোনো অঘটন না ঘটে। আর 2 মিনিটের ভেতরেই গাছের ওপর থেকে নিদারুণ এক চিৎকার শোনা গেল। হনুমান এডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াতে লাগলো। আওয়াজ হতে লাগলো, খ্যাঁ খ্যাঁ খ্যাঁ, হো উপুস খুপুস। পাখিরা চিৎকার করে পালাতে লাগলো, গাছের ছেঁড়া পাতা উঠতে লাগলো চারদিকে, মানে দ্বিতীয়বার হনুমানের মুখ পুড়ল, আর শুরু হয়ে গেল দস্তুর মতো লঙ্কা কাণ্ড। গাছ থেকে হনুমান চেঁচাতে লাগলো, খ্যাঁ 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 খো, আর নিচ থেকে সদল বলে রামগিদ্ধর হাসতে লাগলেন। হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে, রামগিদ্ধরের চাপাটি লুট। মানুষ চেনো না, বোঝো এখন। খানিকক্ষণ দাবাদাবি করে হনুমান কোনো দিকে ছিটকে পড়ল কে জানে, আর রামগিদ্ধরও আরো 1/2 ঘন্টা ভুঁড়ি কাঁপানো অট্টহাসি হেসে তার সেই জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে। হনুমানের মুখ পুড়িয়ে মনে মনে তো বেজায় খুশি হয়েছেন, কিন্তু রামায়ণে রাবণের যে কি দশা হয়েছিল সেটা বেমালুম ভুলে গেছেন তখন।
টের পেলেন বিকেলেই। কাজ দেখে যখন ফিরে আসছেন, বনের মধ্যে তখন ছায়া নেমেছে, দিব্যি ছিটছিটে হাওয়া বইছে, চারিদিকে পাখি টাকি ডাকছে। রামগিরধরের মেজাজটাও ভারী খুশি হয়ে রয়েছে। আস্তে আস্তে জিপ চলেছে আর রামগিরধর গুনগুন করে গান গাইছেন। বন মে চলে রামচন্দ্র জি, সাথ মে চলে লক্ষ্মণ ভাই। এই সময় জিপের ড্রাইভার বাটকুল সিং বললে, আরে এ কোন বেকুবের কাণ্ড, রাস্তা জুড়ে গাছের ডাল ভেঙে রেখেছে, এখন যাই কি করে? রামগিরধর দেখলেন তাই বটে, ছোট বড় ডালপালা দিয়ে বনের ছোট পথটি যেন একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে। বুনো লোকগুলোর কারবারই আলাদা। বিরক্ত হয়ে বললেন, গাড়ি থামিয়ে রাস্তা সাফ করো বাটকুল সিং। বাটুল সিং জিপ থেকে নেমে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে, আর ঠিক তখন খুব কাপ হুপ হাপ কপাত, সমস্ত বন যেন একসঙ্গে ডাক ছেড়ে উঠল। গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল। আর বললে বিশ্বাস করবি না পেলা, দুপধাপ শব্দে কোত্থেকে কমসে কম 150 হনুমান লাফিয়ে পড়ে রামগিরধর বাবু চিপকারি ঘেরাও করে ফেললে। দ্বিতীয় লঙ্কা কাণ্ডের পরে যেন দ্বিতীয় রাবণ বধের ব্যবস্থা। ব্যাপার দেখে তো বাটুল সিংয়ের হয়ে গেছে। সে তো আরে বাপ বলে বন বাদার ভেঙে দৌড়। রামগিরধরও জিপ থেকে লাফিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে গোদা হনুমান তাকে জাপটে ধরলে। বাবারে মারে গেছিরে বলে পরিত্রাহী হাঁক ছাড়লেন রামগিরধর, কিন্তু 150 হনুমানের গুপগাপ শব্দে তাঁর চেঁচানি কোথায় তলিয়ে গেল। তখন কি হলো বল দিকি? দুটো হনুমান তাঁর দুকান শক্ত করে পাকড়ে ধরলে, একটা তাঁর দুগালে ঠাঁই ঠাঁই করে পেশকবার চড়িয়ে দিলে। জান গিয়া বলে যেই রামগিরধর চেঁচিয়ে উঠে হাঁক ছেড়েছেন, সঙ্গে সঙ্গে সেই যে হনুমান সকালে যাকে খুব জব্দ করেছিলেন, সে রামগিরধরের মুখের ভেতর একখানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিলে। কোন চাপাটি বুঝেছিস তো? মানে লঙ্কা বাটায় লাল টুকটুকে সেই 2রা নম্বরের চিষ্টি। জিভে সেটা লাগতে না লাগতেই রামগিরধরের মুখে যেন আগুন জ্বলে উঠল। একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে, কিন্তু সাধ্য কি, তক্ষুনি দুগালে ধাম ধাম করে 2 থাপ্পড়। অগত্যা রামগিরধর নিজের কীর্তি সেই চাপাটি খেলেন, মানে খেতেই হলো তাকে। 150 হনুমানের সঙ্গে তো আর চালাকি নয়। 150 হাতে 150টি চাটি খেলে রামগিরধরও রাম ইঁদুর হয়ে যাবেন, কিন্তু চাটি বাঁচাতে যা খেলেন তা চাপাটি নয়, সোজাসুজি দাবানল যাকে বলে। চিবুনি দিতেই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। মনে হতে লাগলো গলা থেকে চাঁদি পর্যন্ত কি বলে একেবারে লেলিহান শিখায় জ্বলছে। রামগিরধর কেবল তারস্বরে বলতে পারলেন, জল জল। তারপরেই সব অন্ধকার। ওদিকে কুলির দল আর বন্দুক টন্দুক নিয়ে বাটকুল যখন ফিরে এলো, তখন হনুমানদের এতটুকু চিহ্ন কোথাও নেই। কেবল রামগিরধর পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর সেই চাপাটির চোট সামলাতে পাক্কা একটি মাস হাসপাতালে। তাই বলেছিলুম, আমার কাছে সার্কাসের শিম্পাঞ্জির গপ্প আর করিসনি। আসল খেল দেখতে চাস তো সোজা কেওনঝড়ের জঙ্গলে চলে যা। শুনছিলেন টেনিদা সিরিজ থেকে আজকের গল্প নিদারুণ প্রতিশোধ, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানান নিচের কমেন্ট সেকশনে, এবং পরিচিত মানুষদের সাথে প্লিজ আমার কাজগুলি শেয়ার করে নিন। যত আমার কাজ শেয়ারড হবে তত আমি ইন্সপায়ার্ড হব। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে। ততদিন প্লিজ স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিক মধুবন্তী। ধন্যবাদ।